আমরা এখন দ্বাদশ শ্রেণীর অর্থনৈতিক ভূগোলের অন্তর্গত আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে আলোচনা করব। উন্নয়ন হল সমাজের অগ্রগতি। সমাজের উন্নয়ন বলতে সেই সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অবস্থার উন্নতি ও অগ্রগতিকে বোঝায়। শুধু এগুলিই নয়, বর্তমানে পরিবেশের বিজ্ঞানের উন্নতির বিষয়ও এর সাথে যুক্ত। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মতে উন্নয়ন হল মানুষের সার্বিক বিকাশ। উন্নয়ন সম্পর্কে ধারণা। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে উন্নয়ন সম্পর্কে ধারণা করা যায়। প্রথমত আমরা দেখি অর্থনীতিবিদদের চিন্তাধারা অনুসারে। অর্থনৈতিক প্রগতি অর্থাৎ কোনো দেশ বা অঞ্চলের সার্বিক উৎপাদন, মাথাপিছু আয়, শ্রমিকের দক্ষতা অর্থাৎ সামগ্রিকভাবে জীবনযাত্রার মানোন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণ ইত্যাদি বিষয়ের ওপর এখানে আলোকপাত করা হয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানীদের ধারণা অনুযায়ী উন্নত দেশ তথা সমাজের অগ্রগতি ও পরিকল্পনা রচনা সরকারের ভূমিকাই হল অর্থনৈতিক উন্নয়ন। তৃতীয়ত আমরা দেখি সমাজ বিজ্ঞানীদের ধারণা। উন্নত চিন্তাভাবনার মাধ্যমে মানসিক পরিবর্তন ও সমাজের প্রতিষ্ঠানগত ও পরিকাঠামোগত পরিবর্তনই হল উন্নয়ন। এরপর আমরা দেখব ভূগোলবিদদের ধারণা। উন্নয়ন বলতে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক অবস্থার উন্নয়ন ও পরিবেশকে সংরক্ষণ করাকে বোঝায়। সুতরাং উন্নয়নের সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি যখন কোনো অঞ্চলের মানুষের সার্বিক অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অবস্থার উন্নতির সাথে সাথে সেই অঞ্চলের পরিবেশের যথাযথ সংরক্ষণ ও উন্নতি সম্ভব হয়, তাকেই উন্নয়ন বলা হয়ে থাকে। কোনো নির্দিষ্ট অঞ্চলে বা দেশকে কেন্দ্র করে উন্নয়ন গড়ে ওঠে। প্রাকৃতিক ও অর্থনৈতিকভাবে অঞ্চলটিকে দুটি ভাগে ভাগ করা যায়, যথা আনুষ্ঠানিক অঞ্চল আর দ্বিতীয়ত কার্যকরী অঞ্চল। এই উভয় অঞ্চল নিয়ে একটি প্রয়োজনীয় অঞ্চল গড়ে ওঠে, তাই হলো পরিকল্পনা অঞ্চল। পরিকল্পনা অঞ্চল প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় একে। প্রথম হলো অর্থনৈতিক পরিকল্পনা অঞ্চল এবং দ্বিতীয়ত নগর পরিকল্পনা অঞ্চল। এখন আমরা এই পরিকল্পনা অঞ্চল গঠনের উদ্দেশ্যগুলি সম্পর্কে দেখব। প্রথম হলো মানুষের আয় বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির মাধ্যমে সমগ্র অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন। দ্বিতীয় উদ্দেশ্য হলো সমগ্র অঞ্চল বা দেশের মাথাপিছু ও জাতীয় আয় বৃদ্ধি। তৃতীয়ত হলো সার্বিক শিক্ষার মান উন্নয়ন। চতুর্থত দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে আঞ্চলিক বৈষম্য দূরীকরণ। পঞ্চমত পরিবেশের সার্বিক মান উন্নয়ন। ষষ্ঠত অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত বিভিন্ন সমস্যার সমাধান। সপ্তমত জনসংখ্যা বৃদ্ধি হ্রাস করা এবং অষ্টমত অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ। এগুলি হলো পরিকল্পনা অঞ্চল গঠনের প্রধান প্রধান উদ্দেশ্য। এখন আমরা এই পরিকল্পনা অঞ্চলের শ্রেণীবিভাগ বা ভাগগুলি দেখি। পরিকল্পনা অঞ্চলকে তিনটে ভাগে ভাগ করা যায়। ১. ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চল, ২. মাঝারি পরিকল্পনা অঞ্চল এবং ৩. বৃহৎ পরিকল্পনা অঞ্চল। এই ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়: জেলা স্তর পরিকল্পনা, ব্লক স্তরের পরিকল্পনা এবং পঞ্চায়েত স্তরের পরিকল্পনা অঞ্চল। এখন এগুলি সম্পর্কে আমরা একটু আলোচনা করি। প্রথম, ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চল। এর একটি বিষয়ের ওপর পরিকল্পনা করে উন্নয়ন ঘটানো হয়। এই অঞ্চল তিনটি উপস্তরে বিভক্ত। প্রথম হলো জেলা স্তর পরিকল্পনা অঞ্চল। জেলাকে একক ধরে পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে। এর দায়িত্বে থাকেন জেলা ম্যাজিস্ট্রেট। বিভিন্ন বিষয়ে উন্নয়নের জন্য বিভিন্ন দপ্তর এখানে থাকে। দ্বিতীয় হলো ব্লক স্তরের পরিকল্পনা। প্রত্যেক জেলাকে কয়েকটি ব্লকে ভাগ করে
ব্লক ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা হয়। এই উন্নয়নের দায়িত্বে থাকেন ব্লক আধিকারিক। তৃতীয়ত হলো আচ্ছা, ব্লক আধিকারিক বা যাকে আমরা বলে থাকি বিডিও। আচ্ছা, এরপর তৃতীয়ত হলো পঞ্চায়েত স্তর পরিকল্পনা। গ্রামের মানুষের উন্নয়নের জন্য পঞ্চায়েত স্তরে পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে। পঞ্চায়েত নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা এটি পরিচালিত হয়ে থাকে। এরপর আমরা দেখব মাঝারি পরিকল্পনা অঞ্চল সম্পর্কে। অনেকগুলি সমধর্মী ক্ষুদ্র অঞ্চলের সমষ্টি নিয়ে মাঝারি অঞ্চল গড়ে ওঠে। এই অঞ্চল বহুমুখী প্রকৃতির, যেমন দামোদর উপত্যকা নিগম, কয়লা খনি অঞ্চল, অরণ্য অঞ্চল ও কৃষি অঞ্চল নিয়ে গড়ে উঠেছে। তৃতীয়ত আমরা দেখব বৃহৎ পরিকল্পনা অঞ্চল। পরিকল্পনা অঞ্চলের সর্বোচ্চ স্তর হল বৃহৎ পরিকল্পনা অঞ্চল, যেখানে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যের সাথে সাথে উন্নয়নের জন্য প্রয়োজনীয় অধিকাংশ বস্তুই সেখানে অবস্থান করে। এই পরিকল্পনায় সিদ্ধান্ত কেন্দ্রীয় স্তরে নেওয়া হয়। ভারতে এই ধরনের পরিকল্পনার জন্য 1952 সালে জাতীয় উন্নয়ন পর্ষদ গঠিত হয়। পরিকল্পনা রচনা, রূপায়ণ ও সিদ্ধান্ত গ্রহণের জন্য এটি স্থাপিত হয়েছে, প্ল্যানিং কমিশন। এখন আমরা কতগুলি অঞ্চল সম্পর্কে আলোচনা করব। প্রথম হলো ছত্তিশগড়। 2000 সালে 1 নভেম্বর মধ্যপ্রদেশের পূর্বাংশ নিয়ে গড়ে ওঠে ছত্তিশগড় রাজ্য। এখানকার জেলার সংখ্যা 27টি। রাজধানী ও বৃহত্তম শহর হল রায়পুর। এই রাজ্যের উত্তরে উত্তরপ্রদেশ, দক্ষিণে অন্ধ্রপ্রদেশ, পূর্বে উড়িষ্যা ও ঝাড়খণ্ড, পশ্চিমে মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ অবস্থান করছে। এই রাজ্যের মোট আয়তন 1,35,195 বর্গ কিলোমিটার। 2011 সালে পরিসংখ্যান অনুযায়ী এখানকার জনসংখ্যা 2,79,28,015 জন মতো এবং জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 210 জন। এখানকার প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আমরা একটু দেখে নিই। ছত্তিশগড় রাজ্যের মধ্যবর্তী অংশ সমতল ভূমি হলেও প্রান্তভাগে ব্যবচ্ছিন্ন মালভূমি লক্ষ্য করা যায়। ডাল্লি রাজারা মইকানা হলো এখানকার উল্লেখযোগ্য পাহাড়। মহানদী হলো এখানকার উল্লেখযোগ্য নদী। এখানকার জলবায়ু মূলত উষ্ণ আর্দ্র ক্রান্তীয় প্রকৃতির। গ্রীষ্মকালীন সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 47 ডিগ্রি সেলসিয়াস মতো, আর শীতকালীন তাপমাত্রা প্রায় 8 ডিগ্রি সেলসিয়াস। গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ এখানে 110 থেকে 170 সেন্টিমিটার মতো। এই রাজ্যের অধিকাংশ স্থানে লোহিত ও ল্যাটেরাইট জাতীয় মৃত্তিকা এবং কিছু কিছু স্থানে কৃষ্ণ মৃত্তিকা ও অববাহিকা অঞ্চলে পলি মৃত্তিকা দেখা যায়। এখানে পর্ণমোচী বৃক্ষের অবস্থান লক্ষ্য করা যায়। এছাড়াও শাল, সেগুন, পলাশ, মহুয়া, খয়ের প্রভৃতি গাছ এখানে জন্মায়। রেশম চাষ ও রেশম শিল্প এই রাজ্যের একটি শ্রম নিবিড় শিল্প। রেশম উৎপাদনে ভারতে এর স্থান চতুর্থ। এই রাজ্যে উৎপাদিত রেশমের প্রায় 97% এখান থেকে আসে। বাস্তার, সারগুজা ও বিলাসপুর রেশম চাষ ও শিল্পের জন্য অত্যন্ত বিখ্যাত। এখন আমরা এখানকার আর্থ সামাজিক পরিবেশ সম্পর্কে একটু আলোচনা করি। প্রথম কৃষি সম্পর্কে আলোচনা করব। ঊষর রুক্ষ ভূমি, অনুর্বর মাটি, সেচ ব্যবস্থার সমস্যা, বনভূমির বিস্তার, অনুন্নত কৃষি ব্যবস্থা, উন্নত প্রযুক্তির অভাব ইত্যাদি বিভিন্ন কারণে ছত্তিশগড়ের মাত্র 37% স্থানে কৃষিকাজ করা হয়ে থাকে। প্রধান ফসল হলো ধান। এছাড়াও গম, ভুট্টা, ডাল প্রভৃতি এখানে উৎপন্ন করা হয়ে থাকে, যা মূলত কৃষকরা নিজেদের জীবন ধারণের উদ্দেশ্যেই করে থাকেন। দ্বিতীয় হলো খনিজ সম্পদ। ছত্তিশগড় রাজ্য কয়লা, আকরিক লোহা, বক্সাইট, চুনাপাথর প্রভৃতি বহু খনিজ সম্পদের ভাণ্ডার। এখানকার উল্লেখযোগ্য খনিগুলি হলো প্রথমত
কয়লা উত্তোলনে কয়লা খনি অবস্থান করছে প্রধানত রায়গড় এবং মান্দ উপত্যকায়। এখানে কয়লা উত্তোলনে এই অঞ্চল ভারতের মধ্যে প্রথম স্থানের অধিকারী। দ্বিতীয়ত হলো আকরিক লোহা উত্তোলনে ভারতে এটি চতুর্থ স্থানের অধিকারী। এখানকার ডালিরাঝাড়া, বাইলাডিলা ইত্যাদি জায়গা থেকে প্রধানত আকরিক লোহা উত্তোলিত হয়ে থাকে। তৃতীয়ত হলো বক্সাইট উত্তোলনে ভারতে এর স্থান চতুর্থ। এখানকার অমরকণ্টক, মৈকাল, দুর্গ, সারগুজা প্রভৃতি জায়গা থেকে বক্সাইট উত্তোলিত হয়ে থাকে। এরপর আমরা দেখব চুনাপাথর। ভারতের প্রায় ৯% চুনাপাথর এখান থেকে উত্তোলিত হয়। এখানকার বাস্তার, বিলাসপুর, রায়গড়, দুর্গ জেলা প্রভৃতি এই চুনাপাথর সংগ্রহের প্রধান প্রধান কেন্দ্র। এরপর আমরা দেখব ডলোমাইট। ভারতে ডলোমাইট সংগ্রহে দ্বিতীয় স্থানের অধিকারী হচ্ছে এই অঞ্চল। বাস্তার, বিলাসপুর, দুর্গ, রায়গড় ইত্যাদি এই ডলোমাইট সংগ্রহের জন্য বিশেষ উল্লেখযোগ্য। এরপর আমরা দেখব শিল্প সম্পর্কে। খনিজ সম্পদের বিপুল ভাণ্ডার থাকা সত্ত্বেও অনুন্নত পরিকাঠামো, চিরাচরিত যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা, বিনিয়োগের অভাব, উন্নত প্রযুক্তির অভাব, প্রতিকূল ভূপ্রকৃতি, বনভূমির বিস্তার প্রভৃতি বিভিন্ন কারণ শিল্পান্বয়নে ক্ষেত্রে এখানে বিশেষভাবে বহু প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকে। তবে সরকারি উদ্যোগে ও বেসরকারি প্রচেষ্টায় বর্তমানে খনিজ ভিত্তিক, কৃষি ভিত্তিক, বনজ সম্পদ ভিত্তিক বিভিন্ন উন্নয়ন ব্যবস্থা, সেই সাথে পর্যটন শিল্প এখানে বিশেষভাবে প্রাধান্য লাভ করেছে। তথ্য প্রযুক্তি শিল্প স্থাপনেও এখানে বিশেষভাবে কাজ শুরু হয়েছে। বিভিন্নভাবে এই অঞ্চলটি উন্নয়ন সংগঠিত হচ্ছে। পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সরকারি উদ্যোগে এখানকার প্রাপ্ত কয়লা ও আকরিক লোহার উপর নির্ভর করে ভিলাই ইস্পাত কেন্দ্রটি গড়ে উঠেছে। উৎপাদন বিচারে এটি ভারতের বৃহত্তম ইস্পাত কেন্দ্র। এছাড়াও ভারত অ্যালুমিনিয়াম কোম্পানির তত্ত্বাবধানে কোরবাতে অ্যালুমিনিয়াম নিষ্কাশন কেন্দ্র স্থাপিত হয়েছে। বিলাসপুর, যেখানে লাফার্জ সিমেন্ট প্রচুর পরিমাণে উৎপন্ন হয়ে থাকে। রায়পুরে আল্ট্রাটেক, অম্বুজা ইত্যাদি, এছাড়াও ভিলায়ে জে.কে. লক্ষ্মী প্রভৃতি সিমেন্ট শিল্প কেন্দ্র এখানে বিশেষভাবে গড়ে উঠতে দেখা যায়, যা এখানকার উন্নতিতে বিশেষভাবে সাহায্য করছে। এরপর আমরা দেখব শক্তি উৎপাদন সম্পর্কে। শক্তি সম্পদ উৎপাদনের দিক থেকে ছত্তিশগড় যথেষ্ট অগ্রগতি দেখা যায়। কোরবা ও বিলাসপুরের কাছে তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে। প্রাপ্ত তথ্য অনুসারে বলা যায় যে ছত্তিশগড়ে প্রায় ৬৩,০০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ উৎপাদিত হয়ে থাকে। এছাড়াও প্রায় ২৪,০০০ মেগাওয়াট জলবিদ্যুৎ এই রাজ্যে উৎপন্ন করা হয়ে থাকে। এরপর আমরা দেখব যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে। সড়ক ব্যবস্থা এই রাজ্য বেশ উন্নত। মোট ১১টি ন্যাশনাল হাইওয়ে প্রায় ২,১৮৬ কিলোমিটার অঞ্চল জুড়ে অবস্থান করছে। এই রাজ্যে দক্ষিণ, পূর্ব, মধ্য রেল ব্যবস্থার অন্তর্গত। বিলাসপুর, রায়পুর, দুর্গ এখানকার বিখ্যাত রেল জংশন। রায়গড় স্বামী বিবেকানন্দ বিমানবন্দর অবস্থান করছে রায়গড়ে। বিলাসপুর দুটি প্রধান বিমানবন্দর গড়ে উঠেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য বিখ্যাত কয়েকটি শহরের মধ্যে রায়পুর এবং ভিলাই দুর্গ এই দুইটি মেট্রোপলিস বা মহানগর এই রাজ্যে অবস্থিত। সুতরাং বলা যায় যে মধ্য ভারতের প্রাকৃতিক সম্পদ অর্থাৎ খনিজ ও বনজ সম্পদের প্রাচুর্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নত এই রাজ্যটিকে উপযুক্ত পরিকল্পনা গ্রহণের মাধ্যমে আরও উন্নত করে গড়ে তোলা সম্ভব। বিশেষ করে এই অঞ্চলটি ছোটনাগপুর মালভূমি অঞ্চল, যা এর কাছে অবস্থিত, বিশেষ করে যাকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়, সেই অঞ্চলে প্রচুর এখান থেকে খনিজ সম্পদ পাওয়ার সুবিধা রয়েছে।
সেই মতো বিগত আহ, উম, কয়েক বছরের মধ্যে এই অঞ্চলটির উন্নয়ন অনেক বেশি হারে যেমন হয়েছে তেমনি আরও হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে। এবার আমরা বৈদ্যুতিন শিল্পকেন্দ্র বেঙ্গালুরু সম্পর্কে আলোচনা করব। বিদ্যুৎ নির্ভর বিভিন্ন প্রকার বৈদ্যুতিক দ্রব্য ও যন্ত্রপাতি নির্মাণ শিল্প হল বৈদ্যুতিন শিল্প বা ইলেকট্রনিক্স শিল্প। টেলিভিশন, রেডিও, টেলিফোন, মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরা, জিপিএস যন্ত্র, ভিডিও গেম, জেরক্স যন্ত্র প্রভৃতি দ্রব্য উৎপাদন বৈদ্যুতিন শিল্পের অন্তর্গত। বৈদ্যুতিন শিল্পকেন্দ্র বেঙ্গালুরু। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু ভারতের পঞ্চম বৃহত্তম শহর। ইলেকট্রনিক্স শিল্পের পীঠস্থান বলে একে সিটি অফ ইলেকট্রনিক্স বলা হয়ে থাকে। ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র হিসাবে বেঙ্গালুরু সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া নামে পরিচিত। আবার ভারতের বিজ্ঞান গবেষণার প্রধান কেন্দ্র হিসাবে এটি ভারতের বিজ্ঞান নগরী নামেও প্রসিদ্ধ। ভারতের বৃহত্তম ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক হল বেঙ্গালুরু। 1978 সালে বেঙ্গালুরুর নিকটে 332 একর জমিতে কেওনিক বা কর্ণাটক ইলেকট্রনিক্স তৎকালীন ম্যানেজিং ডিরেক্টর আর.কে বালিগাঁওয়ের তত্ত্বাবধানে ইলেকট্রনিক্স পার্ক এখানে গড়ে তোলা হয়। সেই জন্য আর.কে বালিগাঁওকে বেঙ্গালুরু ইলেকট্রনিক্স শহরের জনক বলা হয়। বিখ্যাত প্রতিষ্ঠান। এই শহরের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। প্রথমত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স IISc, দ্বিতীয়ত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট IIMB, তৃতীয়ত ন্যাশনাল ইনস্টিটিউট অফ সেন্ট্রাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্স, চতুর্থত হল ইন্ডিয়ান এরোনটিক্স লিমিটেড বা যেটাকে বলা হচ্ছে হেল, পঞ্চমত ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা যাকে বলা হচ্ছে ইসরো প্রভৃতি। এবার আমরা বেঙ্গালুরু বৈদ্যুতিন শিল্পে কতগুলো শিল্প সম্পর্কে আলোচনা করব। প্রথম হলো তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র বা শিল্প। এই শিল্পের জন্য বেঙ্গালুরু পৃথিবী বিখ্যাত। ছোট বড় প্রায় 187টি সংস্থা এখানে রয়েছে। উইপ্রো, ইনফোসিস, টিসিএস, HCL, ইন্ডিয়া প্রভৃতি পৃথিবীর নামকরা সংস্থা এখানে রয়েছে। এরপর বায়োটেকনোলজি। বাইকন লিমিটেড সংস্থা টেকনোলজির জন্য বিখ্যাত। তৃতীয়ত হলো টেলিকমিউনিকেশন। ভারত সরকার অধিকৃত সি ডট টেলিকমিউনিকেশন দ্রব্য উৎপাদনের জন্য বিখ্যাত। চতুর্থত হলো কম্পিউটার যন্ত্রাংশ। HP বহুজাতিক সংস্থাটি এই শহরে কম্পিউটার যন্ত্রাংশ নির্মাণের কারখানা স্থাপন করেছে। পঞ্চমত বৈদ্যুতিক ভোটার যন্ত্র বা EVM। ভারত সরকারের ভারত ইলেকট্রনিক্স সংস্থাটি বৈদ্যুতিন ভোটযন্ত্র নির্মাণ করে থাকে। পিনিয়া শিল্পতলুক অঞ্চলে ইলেকট্রনিক্স ট্রান্সফরমার, ইলেকট্রনিক্স মোটর প্রস্তুত হয়ে থাকে। টাইটান ইন্ডাস্ট্রিজ এখানে ঘড়ি নির্মাণ কেন্দ্র স্থাপন করেছে। জেরক্স কোম্পানির মাধ্যমে এখানে ফটোকপি যন্ত্রের কারখানা স্থাপিত হয়েছে। বেঙ্গালুরু অঞ্চলে বৈদ্যুতিন শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণগুলি সম্পর্কে আমরা এখন একটু আলোচনা করব। যে সকল অনুকূল পরিবেশ এখানে বৈদ্যুতিক শিল্প গড়ে তুলতে সাহায্য করেছে সেগুলির মধ্যে প্রথম হলো মনোরম জলবায়ু। দক্ষিণ ভারতের মালভূমি অঞ্চলের 600 থেকে 1000 মিটার উচ্চতায় অবস্থিত বৃষ্টিচ্ছায় অঞ্চলে সারা বছর মনোরম জলবায়ু অবস্থান করে। দ্বিতীয়ত দক্ষিণ ভারতের মধ্যভাগে অবস্থিত শহরটির সাথে ভারতের বিভিন্ন প্রান্তে সড়ক,
রেল, আকাশপথে বিশেষ যোগাযোগ রয়েছে। তৃতীয়ত, উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠানের প্রাচুর্য। এই শহরে পৃথিবীর ও ভারত বিখ্যাত কয়েকটি উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান থাকায় তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স শিল্পের প্রয়োজনীয় উচ্চ মেধা সম্পন্ন দক্ষ শ্রমিকের অভাব এখানে হয় না। চতুর্থত, কর্ণাটক সরকারের ভূমিকা। বৈদ্যুতিন শিল্পে উন্নতির জন্য কর্ণাটক সরকার ইওনিক্স সংস্থাটি স্থাপন করেছেন, যা এই শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পঞ্চমত, ভারত সরকারের শিল্পনীতি। 1992 ও 2002 সালে ভারত সরকারের শিল্প আইনের প্রভাবে অসংখ্য বহুজাতিক সংস্থা বেঙ্গালুরুতে বৈদ্যুতিন সরঞ্জাম উৎপাদনের জন্য কারখানা ও প্রতিষ্ঠান স্থাপন করেছেন। এবার আমরা হলদিয়া বন্দরের বিকাশ সম্পর্কে আলোচনা করব। প্রধানত আমরা এখানে হুগলি, রূপনারায়ণ এবং হলদি এই নদীগুলির সংযোগস্থলে এখানে দেখতে পাচ্ছি হলদিয়া অবস্থান করছে। আর এই হলদিয়াতে কেন্দ্র করে এখানে হলদিয়া বন্দর গড়ে উঠেছে এবং এই হলদিয়া বন্দরে প্রধানত বিকাশ কিভাবে হয়েছে বা কি কি দিক থেকে এই অঞ্চলটি বিকাশপ্রাপ্ত হয়েছে, বিকাশ ঘটেছে ইত্যাদি সম্পর্কে আমরা এখন আলোচনা করব। কলকাতা থেকে 90 কিলোমিটার দক্ষিণে এবং হুগলি নদীর মোহনা থেকে 40 কিলোমিটার অভ্যন্তরে পূর্ব মেদিনীপুর জেলার হুগলি ও হলদি নদীর সংযোগস্থলে হলদিয়া বন্দর গড়ে উঠেছে। হলদিয়া কর্তৃপক্ষের তত্ত্বাবধানে 258টি মৌজার প্রায় 32.7 হাজার হেক্টর অঞ্চল জুড়ে পরিকল্পনা মাফিক হলদিয়া শিল্পাঞ্চলটি গড়ে তোলা হয়েছে। এর আয়তন প্রায় 327 বর্গ কিলোমিটার। 1963 থেকে 1964 সালে বৃহৎ আকারে আধুনিক বন্দর হিসাবে হলদিয়া বন্দর আত্মপ্রকাশ করে। ধীরে ধীরে বিভিন্ন শিল্প গড়ে ওঠার পরিবেশ এখানে তৈরি হলে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে এই অঞ্চলে শিল্প বিকাশের উন্নতি ঘটে। মূলত হলদিয়া বন্দরের মাধ্যমে আমদানিকৃত কাঁচামালের ওপর ভিত্তি করেই এই শিল্পাঞ্চল গড়ে ওঠায় একে পরিকল্পনা বন্দর ভিত্তিক শিল্পাঞ্চল বলা হয়ে থাকে। প্রধান প্রধান শিল্পগুলি হল, প্রথমত খনিজ তেল শোধনাগার। 465 একর জমির ওপর স্থাপিত এই শোধনাগারে বিদেশ থেকে আমদানি করা খনিজ তেলের ওপর ভিত্তি করে এটি গড়ে উঠেছে। দ্বিতীয়ত, পেট্রো রাসায়নিক শিল্প। হলদিয়া তেল শোধনাগার থেকে প্রাপ্ত উপজাত দ্রব্যের ওপর নির্ভর করে বৃহদায়তন পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স এখানে গড়ে উঠেছে। তৃতীয়ত, রাসায়নিক সার। শোধনাগার থেকে প্রাপ্ত ন্যাপথা ও আমদানি করা সালফেটের সাহায্যে রাসায়নিক সার কারখানা এখানে গড়ে উঠেছে। চতুর্থত, বিভিন্ন কারখানা যেমন সালফেট কারখানা, কীটনাশক, ব্যাটারি তৈরি, সাবান তৈরি ইত্যাদি কারখানা এখানে গড়ে উঠেছে। সেই সাথে হলদিয়া ডকে জাহাজ মেরামতের কারখানাও গড়ে উঠতে দেখা যায়। এখানে প্রস্তাবিত কিছু শিল্প সম্পর্কে আমরা এখন আলোচনা করব। আগামী দিনে এই শিল্পাঞ্চলে বিভিন্ন শিল্প যেমন পেট্রোকেমিক্যাল ও পেট্রোকেমিক্যাল ডাউনস্ট্রিম শিল্প, দ্বিতীয়ত গুঁড়ো রাসায়নিক শিল্প, তৃতীয়ত জাহাজ নির্মাণ শিল্প, চতুর্থত ইস্পাত কেন্দ্র, ইঞ্জিনিয়ারিং শিল্প, স্কুটার নির্মাণ ইত্যাদি গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এখন আমরা হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি সম্পর্কে আলোচনা করব। প্রথমত, কলকাতা বন্দরের সমস্যা। ক্রমাগত পলি জমে হুগলি নদী ক্রমশ ভরাট হয়ে যাওয়ায় জলের গভীরতা এতটাই কমে গেছে যে জোয়ারের সময়ও বড় বড় জাহাজ কলকাতা বন্দরে প্রবেশ করতে পারে না। এই সমস্যা দূর করার জন্য হলদিয়া বন্দর গড়ে তোলা হয়েছে। দ্বিতীয়ত, জলের গভীরতা। হলদিয়া বন্দরের কাছে জলের গভীরতা থাকে 10 মিটারের কাছাকাছি, তাই জাহাজ চালানোর সুবিধা এখানে পাওয়া যায়। এরপর আমরা দেখব সমৃদ্ধ পশ্চাৎভূমি।
হলদিয়া বন্দরের পশ্চাৎভূমি কৃষি ও শিল্পে অত্যন্ত সমৃদ্ধ। বহির্বাণিজ্যের পণ্য দ্রব্যগুলি আমদানি ও রপ্তানি এই বন্দরের মাধ্যমেই এই কারণে করা হয়ে থাকে। এরপর আমরা দেখব চতুর্থত, উন্নত পরিবহন ব্যবস্থা। পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতের অন্যান্য প্রাপ্ত হলদিয়ার সাথে উন্নত সড়ক ও রেল ব্যবস্থা যুক্ত রয়েছে। অর্থাৎ পূর্ব ভারতের অন্যান্য অঞ্চলের সঙ্গে হলদিয়ার বিশেষ এই যে যোগাযোগ গড়ে উঠেছে, যা এই অঞ্চলে শিল্পাঞ্চল গড়ে উঠতে সাহায্য করেছে। পঞ্চমত হলো হলদিয়া শিল্পাঞ্চল। এই অঞ্চল পশ্চিমবঙ্গ তথা ভারতের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। এখানে অসংখ্য বন্দর নির্ভর শিল্প যেমন গড়ে উঠেছে, তেমনি ভবিষ্যতে আরও অসংখ্য শিল্প গড়ে ওঠার সম্ভাবনা আছে। এছাড়া কোলাঘাট থেকে বিদ্যুৎ প্রাপ্তির সুবিধা, শ্রমিকের যোগান, সর্বোপরি সরকারি আনুকূল্য এই হলদিয়া বন্দরকে বিশেষভাবে সমৃদ্ধ করেছে। এইভাবে আমরা ভারতের বিশেষ কিছু বা কয়েকটি অঞ্চল সম্পর্কে আমরা আলোচনা করলাম।